বাফুফেকে এতদিন ধরে যতটুকু চিনি বা তাদের যে কাজের যে গতিবিধ যা দেখি সেই হিসাবে এখন পর্যন্ত নতুন একটা কোচকে নেয়ার জন্য তাদের যে মানসিকতা সেটা এখনও তৈরি হতে আমি দেখিনি। এই ম্যাচগুলো যদি আমরা একটু ট্যাকটিক্যালি চিন্তা করে যে প্রত্যেকটাতে যদি একটা একটা করে পয়েন্টও আনতে পারতাম, সেক্ষেত্রে ইন্ডিয়া 2টা ম্যাচে জয় এবং ঘরের মাঠে আমরা যদি একটা ম্যাচও জিততে পারতাম সিঙ্গাপুর বা হংকংয়ের মধ্যে, তাহলেই আমরা 9-10-11 পয়েন্টের একটা খেলায় চলে যেতাম। হয়তো সিঙ্গাপুর এবং হংকংয়ের অ্যাওয়ে ম্যাচটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হতো, কারণ ওই কন্ডিশনে আমরা খেলে অভ্যস্ত না। পহেলা মে থেকেই বাফুফের উচিত হবে একটা কোচ খোঁজা এবং একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে একটা ওপেন একটা টেন্ডার বা একটা প্রপোজাল দেওয়া যায় আমরা একটা কোচ নিব, কে কে আগ্রহী এটা সেভাবে জানাতে। আমাদের হামজা সমিতের যে ক্যারিয়ারের যে এই 7-8 বছর আমরা পাবো, এইটাকে আমাদের একটা প্রপারলি ইউটিলাইজ করতে হবে একটা ভালো কোচের মাধ্যমে। তো আই থিঙ্ক বাফুফের এখন থেকেই কাজ শুরু করা উচিত, কারণ আমাদের আপনি যদি লাস্ট 10-15 বা ইভেন 20টা ম্যাচও দেখেন, আমাদের অ্যাটাকের প্রাণভোমরা ছিল হচ্ছে রাকিব হোসেন। তার যে ড্রিবলিং, তার যে গতি, সেটার উপরই ভরসা করে আসলে আমরা অ্যাটাকটা ইনিশিয়েট করতাম। এখন সে যেহেতু নাই, তার ক্যাপাবিলিটির বা তার লেভেলে ম্যাচ করার মতন ওইখানে একটা প্লেয়ারকে যদি আমরা খেলাই, তাহলে সে কি ওই লেভেলের আউটপুটটা দিতে পারবে কিনা, এই জিনিসটা আসলে আমাদেরকে চিন্তা করতে হবে। এর আগে আমরা দেখলাম ইন্ডিয়ার সাথে ম্যাচের আগে আমরা প্র্যাকটিস ম্যাচ খেললাম নেপালের সাথে, সেখান থেকে এবার সিঙ্গাপুরের সাথে ম্যাচের আগে ভিয়েতনামের সাথে খেলছি। এইটাকে আপগ্রেড বলবেন কিনা, বা ভিয়েতনামকে ফিক্স করা গেল, এর পেছনে মূল কারণ কি? অবশ্যই বলবো একটা আপগ্রেড, এবং আমি বলবো যে এটা একটা ভালো প্ল্যানিং ছিল। তার কারণ হচ্ছে যে অন্যান্য যে কোনো বারের তুলনায় অনেক আগে থেকেই আর কি ভিয়েতনামকে ফিক্স করা গিয়েছে, এবং এরকম একটা অপোনেন্টকে রাজি করানো যে তারা হচ্ছে একটা ফিফা ফ্রেন্ডলি খেলবে, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা বড় কারণ হচ্ছে এখানে হামজা বা সমিতের মতন স্টারদের বাংলাদেশে থাকা। তার কারণ হচ্ছে যে ধরেন যে এই যে এশিয়ার এই পার্টটা যদি ধরেন যে সাউথ ইস্ট এশিয়া যেটা বলে, তো ওই সাউথ এশিয়া মানে এই ইস্ট এশিয়ার দিকে যে দলগুলো আছে বা দেশগুলো আছে, সেখানে ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইংলিশ লিগ বা ইউরোপিয়ান লিগের একটা বিশাল বড় ফলোয়িং আছে। আপনি দেখবেন যে কোনো সিজনের মাঝখানে গ্যাপে সব টিমগুলো কিন্তু এখানে খেলতে আসে ফ্রেন্ডলি ম্যাচ। তো এইখানে একটা বিশাল ফ্যান ফলোয়িং থাকার কারণে, এবং হামজা যেহেতু ইংলিশ লিগে খেলা, তো তার প্রতি এক ধরনের আগ্রহ তাদেরও আছে। এবং এরকম একজন স্টার যদি বাংলাদেশে হয়ে তাদের ওখানে খেলতে যায়, তাহলে ফ্যানদেরও একটা ফলোয়িং থাকবে, এবং তারা ওই দেশে মানে মনে করেন যে ভিয়েতনামের ফ্যানরাও ভিয়েতনামে খেলা দেখতে তখন মাঠে আসবে। তো এই যে একটা অপরচুনিটি, এটা আসলে এখন ভিয়েতনাম কাজে লাগাচ্ছে, এবং আমাদেরকে আসলে ভবিষ্যতে এই সব দলগুলোর এগেনস্টে খেলার জন্য হামজা সমিতির এই ব্র্যান্ড ভ্যালুটাকে ইউজ করা উচিত। অবশ্যই ভিয়েতনাম একটু অ্যাটাকিং মোডেই খেলবে, এবং তারা চাবে যে তারা যেন তাদের এই যে এশিয়ান যে এই যে পরে যে উইন্ডোটা যে পরে যে ম্যাচ আছে, সেটাতে যাতে তারা ভালোভাবে আর কি একটা প্রিপারেশন নিতে পারে। তো অবভিয়াসলি তারা যখন অ্যাটাকিং খেলবে, এখন আমাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে যে আমাদের এবার রাকিব হোসেন নাই, তপু বর্মন নাই। তো এইটা আমাদের জন্য একটা ড্রব্যাক আমি বলবো, যে এই উইন্ডোতে সিঙ্গাপুর এবং ভিয়েতনাম 2 ম্যাচের জন্যই। তো যেই জিনিসটা আমি বলবো যে এই ম্যাচের জন্য আমাদের লক্ষ্য থাকবে যে সিঙ্গাপুর ম্যাচে যে আমরা খেলবো, সেখানে আসলে রাকিবের রিপ্লেসমেন্ট কে হবে সেইটার যে একটা ঝালিয়ে নেওয়াটা, বা তপু না থাকার কারণে ডিফেন্স লাইনে কি হবে সেটা একটা ঝালিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। তো এইখানে ধরেন যে আপনি এবার আমাদের একটা তুরুপের তাস হবে হচ্ছে সমিত, কারণ সমিত অনেক সময় ধরে প্র্যাকটিস করতে পারছি প্রথমবারের মতন, সো তার একটা ভালো ইন্টিগ্রেশন হবে। আর ফয়সাল আহমেদ ফাহিম, যেহেতু এখন রাকিব নেই, সেহেতু ফয়সাল আহমেদ ফাহিমের একটা আধিক্য থাকবে, এবং সঙ্গে মুরসালিনও থাকবে। এখন আরেকজন যে কে হবে, এই জিনিসটার একটা ভালো মতন ইন্টিগ্রেশনটা হওয়া দরকার এই ভিয়েতনামের ম্যাচে, যাতে অ্যাকচুয়ালি ফলাফল বা রেজাল্টটা আমরা সিঙ্গাপুরের ম্যাচে গিয়ে পাই। কারণ সিঙ্গাপুর ম্যাচে যদি আমরা কোনোভাবে জয় বা একটা ড্র ছিনিয়ে আনতে পারি, তাহলে আমাদের র্যাঙ্কিংয়ে একটা বিশাল বড় একটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এখন এটা ডিপেন্ড করবে আসলে প্লেয়ার সিলেকশনের উপর, যেটা বলছিলাম যে একটা কোন প্লেয়ারটাকে সিলেক্ট করবে এটার উপরে ডিপেন্ড করবে যে অ্যাটাকিং হবে নাকি ডিফেন্সিভ হবে। কারণ আমাদের আপনি যদি লাস্ট 10-15 বা ইভেন 20টা ম্যাচও দেখেন, আমাদের অ্যাটাকের প্রাণভোমরা ছিল হচ্ছে রাকিব হোসেন। তার যে ড্রিবলিং, তার যে গতি, সেটার উপরই ভরসা করে আসলে আমরা অ্যাটাকটা ইনিশিয়েট করতাম। এখন সে যেহেতু নাই, তার ক্যাপাবিলিটির বা তার লেভেলে ম্যাচ করার মতন ওইখানে একটা প্লেয়ারকে যদি আমরা খেলাই, তাহলে সে কি ওই লেভেলের আউটপুটটা দিতে পারবে কিনা, এই জিনিসটা আসলে আমাদেরকে চিন্তা করতে হবে। যদি এই ম্যাচগুলোতে সেরকম আউটপুট দিতে না পারে, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা সেই ডিফেন্সিভ স্ট্র্যাটেজিটাই একটু যাব, যে বল ধরে রেখে আস্তে আস্তে ওঠার চেষ্টা করবো, কারণ ওই রকমের গতি তো আমরা পাবো না। একমাত্র ফয়সাল আহমেদ ফাহিমি আছে কিনা সে সেই লেভেলের গতিটা দিতে পারবে, বা আপনি যদি এখন কনসিডার করেন তাহলে হয়তো এখানে অন্যান্য যেসব প্লেয়াররা আছে, তো এদের মধ্যে হয়তো একটু পারবে দিতে, কিন্তু ওই লেভেলের গতিটা হয়তো আসবে না। তো এখন এটাই আসলে দেখার বিষয়। বাট আমার পার্সোনাল মতামত হচ্ছে যে আমরা এখানে হয়তো একটু ডিফেন্সিভ মোডেই যাব, কিন্তু এখানে শামিতের খেলাটা এখানে আর একটু বেশি আমরা প্রমিনেন্ট দেখব, কারণ এখানে তার খেলার একটা কন্ট্রিবিউশন খুব বড় থাকবে এই 2 ম্যাচে।
আমার কাছে মনে হয় যে এই সিঙ্গাপুরের ম্যাচটা যেটা ঢাকা স্টেডিয়ামে হয়েছিল সেই ম্যাচটাতে আসলে সিঙ্গাপুরও প্রথমে একটু ডিফেন্সিভ ছিল, কারণ তারাও প্রথমবারের মতন আমাদের সাথে খেলতে আসছিল। এবং এই সিঙ্গাপুরের ম্যাচের আগে ইন্ডিয়া আসলে আমাদের যে পারফরমেন্স ছিল শিলংয়ে, সেটা দেখে আসলে সিঙ্গাপুরে একটু ভয়ভীতি টাইপের একটা ছিল আর কি। সো প্রথম 30-35 মিনিট সিঙ্গাপুর বেশ ডিফেন্সিভ ম্যাচ খেলেছিল। তো আমরা আসলে ডিফেন্সিভ খেলার কারণে সেই ম্যাচে আসলে গোল সংখ্যাটা একটু কম হয়েছিল। বাট এখন যেহেতু নিজের ঘরের মাঠ, শেষ ম্যাচ, এবং মোটামুটি রেজাল্ট অনেকটাই আর কি সব কিছু যে গ্রুপের যে স্ট্যান্ডিং এটা মোটামুটি অনেকটা হয়েই গিয়েছে। তো আই থিঙ্ক এখানে সিঙ্গাপুর আসলে একটা অল আউট অ্যাটাকিং একটা ম্যাচ খেলার চিন্তা ভাবনা করবে, এবং তারা চেষ্টা করবে যে একটা ভালো একটা রেজাল্ট যাতে এর মাধ্যমে নিয়ে আসতে পারে। তো এইখানে আমি যেটা বলবো যে হ্যাঁ, সিঙ্গাপুরের মাঠে হয়তো একটু ওয়েদারটাও এখানে একটা কন্ডিশন হয়ে দাঁড়াতে পারে, কারণ সিঙ্গাপুরের ওয়েদার অনেক হিউমিড, একটু গরম হবে, এবং সেখানে আসলে মানিয়ে নিয়ে কন্টিনিউয়াসলি 90 মিনিটস আমাদের একই তালে পারফর্ম করে যাওয়াটা একটু কষ্টকর হতে পারে। আমি তো বলবো যে এইবারের যে গ্রুপটা আমাদের ছিল এটা আমাদের অনেক অনেক ফেভারেবল একটা গ্রুপ ছিল, এবং এই গ্রুপে আমরা যদি একটা সঠিক প্ল্যানিং বা সঠিক একটা পুরো একটা প্রপোজাল নিয়ে আগাতাম, কোচিং টিম যদি আগাতো, তাহলে আমার মতে এখান থেকে আমরা গ্রুপ রানার্স আপ বা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বেরোনোর একটা ভালো সুযোগ ছিল। তার কারণ হচ্ছে শিলংয়ের ওই ম্যাচে আমরা ইজিলি জয় ছিনিয়ে আনতে পারতাম, যেই পারফরমেন্সটা দিয়েছিল। এবং আমরা যদি সিঙ্গাপুর এবং হচ্ছে যে হংকংয়ের দুই ম্যাচগুলো, এই ম্যাচগুলো যদি আমরা একটু ট্যাকটিক্যালি চিন্তা করে প্রত্যেকটাতে যদি একটা একটা করে পয়েন্টও আনতে পারতাম, সেক্ষেত্রে ইন্ডিয়া 2টা ম্যাচে জয়, এবং ঘরের মাঠে আমরা যদি একটা ম্যাচও জিততে পারতাম সিঙ্গাপুর বা হংকংয়ের মধ্যে, তাহলে আমরা 9-10-11 পয়েন্টের একটা খেলায় চলে যেতাম। হয়তো সিঙ্গাপুর এবং হংকংয়ের অ্যাওয়ে ম্যাচটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হতো, কারণ ওই কন্ডিশনে আমরা খেলে অভ্যস্ত না, কিন্তু ইন্ডিয়ার অ্যাওয়ে কন্ডিশনে কিন্তু আমরা খেলে অভ্যস্ত। সো ইন্ডিয়ার সাথে ওই 2টা ম্যাচ আর ঘরের ম্যাচে যদি একটা ম্যাচ আমরা জিততাম, তাহলে ইজিলি আমরা থ্রু করতে পারতাম। তো গ্রুপটা অনেক ফেভারেবল ছিল। নর্মালি আমাদের মানে এশিয়ান কোয়ালিফিকেশনের গ্রুপ নর্মালি এত ফেভারেবল হয় না, কারণ আমরা পট 4-এ থাকি এবং 3টা টিম অনেক কঠিন পড়ে যায়। তো এবার ইন্ডিয়া থাকার কারণে আমাদের একটা ফেভারেবল ছিল। তো আমি বলবো যে একটু প্ল্যানিংয়ের একটু ঘাটতি ছিল। আপনি দেখবেন যে ম্যাচের আগে যে ফ্রেন্ডলির অপশান ছিল, সেখানে আমরা কোনো বড় দলকে আমরা ওভাবে করে পাইনি, এবং প্রিপারেশনও বেশ কিছু জায়গায় খামখেয়ালিপনা ছিল। তারপরে ম্যাচের দিনও ট্যাকটিক্সে আমরা অনেক ডিফেন্সিভ ট্যাকটিক্স দেখেছি, যেখানে আমাদের ঘরের মাঠে অ্যাটাকিং হওয়া উচিত ছিল। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে আমাদেরকে একটু পিছিয়ে ঠেলে দিয়েছে। কখনো কখনো যেই ম্যাচে আমরা 1 পয়েন্ট আনতে পারতাম, সেই ম্যাচে আমরা কোনো পয়েন্ট আনতে পারিনি বা গোলটা ঠিক মতন করতে পারিনি। তো আই থিঙ্ক এই বছরের যে এশিয়ান কাপের, এটাকে আমরা একটা লার্নিং পিরিয়ড হিসেবে নিতে পারি, যেহেতু হামজা সুমিত প্রথমবারের মতন এসছে, তাদেরও একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার ছিল যে এই রিজনে ফুটবলটা আসলে কিভাবে হয়। তো আশা করি এই যে এক্সপিরিয়েন্সটা নিয়ে এর পরের যে আমাদের ধাপগুলো আসবে, পরের বারে যে এশিয়ান কোয়ালিফিকেশন আসবে, সেখানে আমরা ভালো পারফর্ম করব। বাফুফুকে এতদিন ধরে যতটুকু চিনি বা তাদের যে কাজের যে গতিবিধ যা দেখি, সেই হিসাবে এখন পর্যন্ত নতুন একটা কোচকে নেয়ার জন্য তাদের যে মানসিকতা, সেটা এখনও তৈরি হতে আমি দেখিনি। যদিও প্রফেশনালি আমাদের 30শে এপ্রিল পর্যন্ত যেহেতু কাবরেরার কন্ট্রাক্ট, সো 30শে এপ্রিল পর্যন্ত কোনো স্টেপ নেওয়াটাও আসলে প্রফেশনালি ঠিক হবে না বিএফএফ এর পক্ষ থেকে। কিন্তু 1লা মে থেকেই বাফুফের উচিত হবে একটা কোচ খোঁজা, এবং একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে একটা ওপেন একটা টেন্ডার বা একটা প্রপোজাল দেওয়া যায় আমরা একটা কোচ নিব, কে কে আগ্রহী এটা সেভাবে জানাতে। কিন্তু বাফুফের যে রকম গতিবিধ দেখছি, হয়তো বাফুফে হয়তো আপনার 1লা মেতে এসে বলতে পারে যে হ্যাঁ, গত 2023 সালে সাফে কাবরেরা পারফরমেন্স খুব ভালো ছিল, সেমিফাইনালে নিয়েছিল, জুনে যেহেতু সাফ আছে আমরা জুন পর্যন্ত তাকে কেন না এক্সটেন্ড করি। তো বাফুফে আজ পর্যন্ত যেভাবে করে আর কি চলেছে, সেটার পরিপ্রেক্ষিতে আমি আর কি এই হাইপোথিসিসটা টানছি। বাট আশা করব যে 1লা মে থেকে আমরা একটা নতুন কোচের উদ্দেশ্যে আমরা আসলে যাওয়াটা উচিত হবে, কারণ আমাদের আসলে এখন লং টার্ম প্ল্যানিং করতে হবে। আমাদের হামজা সমিতের যে ক্যারিয়ারের যে এই 7-8 বছর আমরা পাবো, এইটাকে আমাদের একটা প্রপারলি ইউটিলাইজ করতে হবে একটা ভালো কোচের মাধ্যমে। তো আই থিঙ্ক বাফুফের এখন থেকেই কাজ শুরু করা উচিত, এবং 1লা মে থেকে একবার অ্যাক্টিভলি একটা নতুন ভালো কোচ আনার জন্য চেষ্টা করা উচিত। আমি বলবো যে এইটা ইউজ করেই আসলে হামজা সমিতের প্রোফাইলটা ইউজ করে আমরা যদি একটা ওপেন একটা মানে টেন্ডার বা বলেন যে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছাড়ি যে আমরা একটা কোচকে নিতে চাই, তাহলে দেখবেন যে বিশ্বের অনেক ভালো ভালো জায়গায় করা কোচ, তারা কিন্তু ধরেন যে আমাদের যে বেতনের কাঠামোর সামর্থ্য, সেটার মধ্যে তারা কোচিং করাতে রাজি হবে। কারণ একটা ফুটবল কোচের জন্য শুরুতে হচ্ছে একাডেমি, এরপরে হচ্ছে সে প্রফেশনাল ক্লাবে কোচিং করায়, তার জন্য টপ লেভেলের জব হচ্ছে একটা ন্যাশনাল টিমের জব। কারণ কি মাত্র 211টা ভ্যাকেন্সি আছে, এর মধ্যে একটা পজিশন যদি সে পায়, তার ক্যারিয়ারের জন্য একটা বিশাল ব্যাপার। এবং ক্যারিয়ার
ক্যারিয়ারে একটা বড় জাম্প পাওয়ার জন্য অনেক কোচই একটু বেতন কমিয়ে সে দেখে যে সে কি টিমের পোটেনশিয়াল কীরকম। আপনি যদি কাগজে কলমে দেখেন আমাদের টিমের পোটেনশিয়াল এখন অনেক হাই, এবং এখানে একজন দরকার, একজন ভালো মানের কোচ যে কিনা টিমটাকে আগিয়ে নিয়ে যাবে। সো এরকম যদি একটা ওপেন প্রপোজাল কেউ পায়, তাহলে আমি মনে করি যে এখানে আসলে যে কেউ অনেক ভালো ভালো কোচ যা ওয়ার্ল্ড ফুটবলে তারা কিন্তু আগিয়ে আসবে এখানে কোচিং করার জন্য। এখন এখানে মেইন যে জিনিসটা দরকার, একটা ট্রান্সপারেন্ট প্রসেস দরকার যে বাফুফের কোচ নেওয়ার ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে এই ট্রান্সপারেন্ট প্রসেস তখনই হবে যখন জিনিসটা ওপেন থাকবে, তখন মানুষজনই আগায় আসবে। হয়তো মানে যেই জিনিসটা এর আগে দেখা গিয়েছে যে বাফুফে সবসময় নিজেদের মধ্যেই আর কি কোচ খোঁজা, সিভি খোঁজার একটা ট্রাই করেছে, যেটাতে হয় কি যে আপনার কাছে যে আরও হাই লেভেলের কোচ আসতে পারে এই ধারণাটা হয়তো আপনি পাবেন না, একটা বাবলের মধ্যে আপনি থাকেন। কিন্তু আপনি যখন একটা ওপেন অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, অনেক এমন ভালো ভালো কোচের সিভি জমা পড়বে যেটা কিনা আপনার প্রত্যাশারও বাইরে চলে যাবে। তো আমরা যদি একটা একটা স্যালারির একটা মানে একটা সিলিং দিয়ে যদি আমরা বলি যে এই স্যালারির মধ্যে আমরা একটা হেড কোচ খুঁজছি, তাহলে আমরা পেতেই পারি অনেক ভালো ভালো কোচ। অবশ্যই তারা যে একটা ভালো এনভায়রনমেন্ট থেকে বেড়ে উঠে এসেছে, এবং তাদের যে মানে শুরুতে যে একাডেমি পর্যায়ে তাদের যে ট্রেনিংটা হয়েছে সেটা তাদের খেলার মাধ্যমে ফুটে উঠেছে রোনানের। কারণ কালকে দেখলেন ও আর কি মাঠে আসেনি, কিন্তু রোনানের যে খেলাটা দেখলাম, তার পজিশনিং বলেন, তার ফিনিশিং বলেন, তার সেন্স বলেন, অ্যাজ এ স্ট্রাইকার তার সেন্স এবং খুবই ভালো। এবং আপনি ফ্রি কিকের গোলটা নিয়ে তো আসলে বলার কিছুই নাই, সে আসলে যেভাবে 30 গজ দূর থেকে গোলটা দিয়েছে এটা অবিস্মরণীয় একটা গোল। বাট আমি আসলে আরও মানে অ্যাজ এ স্ট্রাইকার আমি আসলে আগিয়ে রাখবো তার সেকেন্ড গোলটাকেও। তার কারণটা হচ্ছে সেকেন্ড গোলটা একটা টিম ওয়ার্কের গোল ছিল, এবং তার যে পজিশনিংটা এবং সে যেভাবে করে তার হেডটা বার করেছে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে, এটা আসলে বেশ ভালো একটা স্ট্রাইকারের গুণ বলবো। বাট এরকমভাবে আমি এটাও আসলে বলতে চাই যে বাংলাদেশে এরকম শুরুতেই অনেক ভালো অনেক প্লেয়ারই করেছে, সেই প্লেয়ারটাকে আসলে পরিচর্যা করে আমাদেরকে সঠিকভাবে জাতীয় দলে ট্রান্সফার করতে হবে। আমরা অনেক সময় আছে যে শুরুতেই কোনো আর কি প্লেয়ারকে আমরা অনেক হাইপ তুলে ফেলি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে সেই প্লেয়ারটা ওরকমভাবে আর কি অনেক সময় তার প্রতিভাটাকে নষ্ট করে ফেলা হয় অনেক অতিরিক্ত হাইপের কারণে। তো আমি বলবো যে এখানে আসলে বাফুফে ফ্যান্স বা আমাদের যারা অ্যানালিস্ট, আমাদের সবারই উচিত যে আমাদের প্লেয়ারটাকে প্রোটেক্ট করে সে যাতে জাতীয় দলে প্রপারলি পারফরমেন্স করতে পারে সেই দিকে আমাদের নজর দেওয়া। আমার এখানে ধারণাটা একটু ভিন্ন। আমার ধারণাটা হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে যে এটা একটা আন্ডার-20 কম্পিটিশন, এবং প্লেয়ারদের বয়স এখন মাত্র 20। এখন এই 20 বছর বয়সে একটা দলের যে কোনো প্লেয়ারই চেষ্টা থাকবে সে নিজে তার ক্যারিজম্যাটিক খেলাটা দেখানোর জন্য। তো এক্ষেত্রে আপনি যদি আমাকেও বলেন, আমিও 20 বছর বয়সে যখন ফুটবল খেলতাম আমি যেতাম যেন আমি গোল দিই। তো এই জিনিসটা আসলে সবার মধ্যেই থাকবে, এই ভুলগুলো হবে, ভুল ত্রুটিগুলোই হবে, এবং এই বয়সভিত্তিক টুর্নামেন্টের নিয়মটাই হচ্ছে এরা ভুলগুলা করবে, সেখান থেকে শিখবে এবং তারপরে যেন তারা ভালো করে। হ্যাঁ, আপনি যদি বলেন যে কালকে পাসিংয়ের ক্ষেত্রে অনেক সমস্যা ছিল, ফার্স্ট হাফে অনেকগুলো চান্স ছিল যেখানে মোরশেদ বা ফয়সাল বলগুলো দিতে পারতো, সাপ্লাই করে নাই। কিন্তু আপনাকে দেখতে হবে আপনি কম্পেয়ার করবেন কোনটার সাথে। আপনি যদি সেকেন্ড হাফে কম্পেয়ার করেন তাহলে কিন্তু পাসিং অনেক ভালো ছিল। আপনি যদি সেকেন্ড গোলটাও দেখেন তাহলে কিন্তু সেকেন্ড গোলটার যে ক্রসটা বলেন যে লেফট ব্যাক, ওর নাম শেখ সম্ভবত, ওর যে ক্রসটা ছিল ওটা কিন্তু রোনানের জন্য একবার পারফেক্টলি সাপ্লাইটা ছিল। তো সেখানে কিন্তু পাসটা কিন্তু সঠিকভাবে দিয়েছিল। এবং সেকেন্ড হাফে যদি আপনি খেলাটা দেখেন তাহলে খেলাটা একটু গোছানো ছিল, মোরশেদ ফয়সাল এদের মধ্যে পাসিংটা অনেক ভালো ছিল। তাই আমি বলবো যে এই ম্যাচে প্রথমবারের মতন ফার্স্ট হাফে তারা প্রথমবারের মতন রোনানের সাথে নেমেছে। সো তাদেরও ওইরকমভাবে স্ট্রাইকার তো আসলে বাংলাদেশে ওরকমভাবে আমরা আসলে জেনারেট করতে পারি না, তার জন্য ওই স্ট্রাইকিং প্লেটা আসলে আমাদেরও অনেকটা বেশি খেলা হয় না, সেটা লিগ বলেন বা অন্যান্য ক্ষেত্রে এইসব ইয়াং প্লেয়ারদের। তো আমি বলবো যে এরকম এই অনূর্ধ্ব টিমগুলোতে আমাদের আসলে একটু ধৈর্য রাখা উচিত, প্লেয়ারগুলো একটু সময় দেওয়া উচিত, তাদের নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। যত সময় যাবে আস্তে আস্তে দেখবেন যে পাসিং আরও ভালো হচ্ছে, কারণ দিন শেষে একটা টিম সবসময় ম্যাচ জিততে চায়, গোল দিতে চায়। সো আই থিঙ্ক এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাথায় রাখতে হবে এটা অনূর্ধ্ব 20, ওদের এখন খেলা শেখার সময়, একটু ভুল করার সময়, যাতে তারা পরবর্তী দিকে বড় স্টেজে খেলতে পারে। আমি তো বলবো ফেভারিট, কারণ যেই পরিমাণ প্লেয়ারদের ইনক্লুশন হয়েছে এবং যারা মোরশেদ ফয়সাল বা এরকম যারা ইউসুফ যারা প্লেয়ার আছে তারা কিনা মানে ধারাবাহিকভাবে মানে বিভিন্ন বয়সভিত্তিক দল হয়ে তারপর এখানে এসছে, তো তাদের ওই এক্সপিরিয়েন্সের লেভেলটা আছে। সো এই যে এক্সপিরিয়েন্স এবং নতুন যে একটা পাওয়ার ইগনিশন, এইটার যে মিশ্রণ, এটা বেশ ভালো হচ্ছে। কালকে খেলাটার শুরু থেকেই বাংলাদেশের একটা ভালো একটা দাপট ছিল। তো আশা করি ভারতের সাথে খেলাটা একটু কঠিন হবে পাকিস্তানের তুলনায়, কিন্তু আশা করি আমরা ম্যাচে পারফরমেন্স ভালো মতনভাবে দিতে পারবো। আর আপনি যদি ফেভারিট বলেন, অবশ্যই মানে ফেভারিট এখানে আমার আসলে বলা লাগবে না, পুরো সবাই আর কি মানছে যে পুরা টুর্নামেন্ট আর কি ফেভারিট হচ্ছে বাংলাদেশ। আর রোনানের মতন এরকম যদি একটা স্কিলফুল প্লেয়ার থাকে তাহলে তো স্ট্রাইকার যদি আরও হয় সেক্ষেত্রে আরও আসলে সম্ভাবনাটা বেড়ে যায়। ফুটবলই প্রবাবলি এটা ফার্স্ট কোনো ডিসিপ্লিন হতে যাচ্ছে কিনা যেখানে আমরা জোর গলায় বলতে পারবো যে উই আর বেটার দেন ইন্ডিয়া।
জি, আমি তো বলব যে ফুটবলের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যেই পরিমাণ উন্মাদনা আছে, ইন্ডিয়ায় এখনও সেই লেভেলের উন্মাদনাটা হয়নি। যদিও তাদের কাঠামোগত অনেক কাজ হচ্ছে, কিন্তু সেই হিসাবে ইন্ডিয়ার রেজাল্ট ওভাবে বের করতে পারছে না। তো আমাদের এই মানে প্রবাসী প্লেয়ারদের ইনক্লুশনটা আমাদের জন্য একটা আশীর্বাদ হয়ে এসছে এবং এইটা বেশ আমাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এখন যদি আপনি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বলেন, ধরেন যে আগেকার দিনে বাইচুং ভুটিয়া বা সুনীল ছেত্রীর মতন ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট তারা পেয়েছিল বলে তাদের একটা আগিয়ে গিয়েছিল, কিন্তু এরকম ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ছাড়া বাংলাদেশে সবসময় ইন্ডিয়ার সাথে আসলে চোখে চোখ রেখে আর কি ফুটবলে আমরা কথা বলেছি। তো এখন আসলে আমরা আর একটু অ্যাজ এ ইউনিট, অ্যাজ এ দল হিসেবে আমরা আর একটু সংগঠিত হচ্ছি এবং আমাদের মধ্যে ওই ফিয়ার, মানে আমাদের যে একটা ইমেজ, সেটা এখন একটা ফিয়ার ফ্যাক্টর একটা ইমেজ আসছে ফুটবলে। সবাই আমাদেরকে একটু সমীহ করছে, একটু ভয় পাচ্ছে। তো আশা করি এই জিনিসটা যতদিন চলতে থাকবে, আস্তে আস্তে আমরা মানে সাউথ এশিয়াতে ফুটবলের একমাত্র পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে পারবো। থ্যাংক ইউ।